ঈদুল আজহার ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা মানুষের ঢলে যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও যানবাহনের ধীরগতি। সকাল থেকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। যানজট ও ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। যমুনা সেতুর উপরে ৩ থেকে ৪টি গাড়ি বিকল হবার কারণে এমন যানজট দেখা দিয়েছে। ঈদের ছুটির শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, আর সে কারণেই রয়েছে যানবাহনের বাড়তি চাপ। শুক্রবারের তুলনায় শনিবার ভোর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেশি। যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কে উভয় লেনে যানজটে পড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে যানবাহনের চাপ বেশি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের ধীরগতি দেখা গেছে। রাত থেকে যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে উত্তরবঙ্গ লেনে যানবাহনের ধীরগতি দেখা গেছে। এতে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যমুনা সেতুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এর মধ্যে গভীর রাতে যমুনা সেতুর ওপর পিকআপ ট্রাকের সংঘর্ষের জন্য যানবাহনের জটলা লাগে। ফলে মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার ধীরগতি রয়েছে। পুলিশ কাজ করছে, খুব দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হবে। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি একেএম শিশির। দীর্ঘ ১০ দিন ঈদের ছুটি শেষে ইতিমধ্যেই নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো কর্মস্থলে ফিরতে শুরু করেছে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায়। আমি আপনাদের একটু দেখাতে চাই এই মুহূর্তের চিত্র। ঘরমুখো মানুষ যারা নানা ভোগান্তি উপেক্ষা করে বাড়িতে গিয়েছিল পরিবার পরিজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য, সেই ঈদ আনন্দ ভাগাভাগি শেষে ইতিমধ্যেই তাদের যে নিজ নিজ কর্মস্থল রয়েছে সেখানে ফিরছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা দিয়ে। আমার বেশ কয়েকজন যাত্রীদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে যমুনা সেতু এলাকা রয়েছে, যমুনা ব্রিজের যে উত্তর পাশ, সেখানে কিন্তু দীর্ঘ ২০ থেকে ৩০ কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়েছে। সেই জটলার কারণে কিন্তু তাদের একটু ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা আর একটি বিষয় অভিযোগ করেছেন, তারা অতিরিক্ত ভাড়া দিয়ে যে বাড়িতে পৌঁছেছিল সেই অতিরিক্ত ভাড়া দিয়েও কিন্তু আজও কর্মস্থলে ফিরতে হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি এই কর্মময় যে চন্দ্রা, সেটি কিছুটা যাত্রীদের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যাত্রী এবং যানবাহনের চাপ দুটোই বেড়েছে এবং মানুষ শিল্পনগরী, গাজীপুর এবং ঢাকার দিকে প্রবেশ করবে। আগামীকাল শতভাগ পোশাক কারখানার পাশাপাশি সকল অফিস আদালত খোলা হচ্ছে শিল্পলক্ষেই। কর্মজীবী মানুষ যারা বাড়িতে গিয়েছিলেন তারা তাদের যে পরিবার পরিজনদের সাথে ঈদ করেছেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি শেষে ইতিমধ্যেই তারা যে কর্মনগরী, শিল্পনগরী ঢাকা এবং গাজীপুর সেখানে ফিরতে শুরু করেছেন এই রাস্তা দিয়ে। ঠিক যে চন্দ্রার যে দৃশ্য আপনারা এতক্ষণ দেখলেন, এটি হচ্ছে ঘরমুখো মানুষের যারা বাড়িতে ফিরেছিলেন এবং কর্মস্থলে কিন্তু আজ এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা দিয়ে বেশ যাত্রীদের চাপ ও যানবাহনের চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই। আমরা বেশ কয়েকদিন যাবৎ কিন্তু দেখাচ্ছিলাম এবং জানাচ্ছিলাম কর্মজীবী মানুষ যারা রয়েছেন তারা শিল্পনগরীতে প্রবেশ করছেন। আজ কিন্তু সারাদিন অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই মানুষগুলো ধীরে ধীরে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে তাদের যে ঢাকা শহর কিংবা গাজীপুরে তাদের যে বাসাবাড়ি রয়েছে সেখানে যাচ্ছেন এবং আগামীকাল থেকে আবারও যে পুরনো রূপ ছিল ঢাকার যে গাজীপুর শিল্প এলাকা, গাজীপুর সহ কালিয়াকৈরের যে শিল্পনগরীগুলো, সেগুলো আবারও কিন্তু কর্মচাঞ্চল্য ফিরে আসবে আগামীকাল থেকে। হয়েছিল আমার কাছ থেকে গাজীপুরের চন্দ্রা থেকে সর্বশেষ ঘরে ফেরা কর্মস্থলে ফেরা মানুষের সবশেষ খবর। শিশির, আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহার লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ১০ দিনের ছুটি শেষ হওয়ায় সকাল থেকে কুমিল্লার দাউদকান্দিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলে ফিরছে হাজার হাজার মানুষ। মহাসড়কে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ সোচ্চার থাকায় এবারের ঈদের ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফেরাটা ছিল স্বস্তির। কর্মস্থলে ফিরতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাড়তি বাস ভাড়া গুনতে হচ্ছে না যাত্রীদের। ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজধানী সহ বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীদের ভিড় বেড়েছে। ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত উপজেলার ভাঙ্গা মাওয়া ঢাকা এক্সপ্রেসওয়েতে সকাল থেকে প্রচুর যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। যাত্রীরা দীর্ঘ ঈদের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ছুটে যাচ্ছেন। দূরপাল্লার যানবাহনগুলো ঈদ শেষে যাত্রীদের নিয়ে নিজ গন্তব্যে যাওয়ার সময় বিভিন্ন স্থানে কিছুটা যানজটের মুখে পড়ছেন। এছাড়া সার্ভিস সড়কে প্রচণ্ড যানজট লক্ষ্য করা গেছে। সকালে উপজেলার মালিগ্রাম বগাইল সার্ভিস সড়ক সহ কয়েকটা স্থানে যানজটে পড়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে
থাকতে দেখা যায়। এ সময় যাত্রীদের মাঝে ভোগান্তির চিত্র ফুটে উঠেছে। ঈদের ছুটি শেষে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। আগামীকাল থেকে শুরু হচ্ছে সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম। শনিবার সকাল থেকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট ঘাটে কর্মজীবী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। তবে এবারের ফেরার যাত্রায় ঘাট এলাকায় নেই কোনো যানজট আর ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরছে মানুষ। বিআরডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম জানান, পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট দুই নৌ রুটে বর্তমানে 22টি ফেরি এবং 33টি লঞ্চ চলাচল করছে, যে কারণে যাত্রী ও যানবাহন ঘাটে আসা মাত্রই নির্ধারিত ফেরি ও লঞ্চে যাত্রী পার করা হচ্ছে। ফলে দীর্ঘ সময় অপেক্ষার প্রয়োজন পড়ছে না। দর্শক, এই মুহূর্তে রাজবাড়ী থেকে ঘাট পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শেখ মোমেন। আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। এই দৌলতদিয়া ঘাটে আজকে উপচে পড়া যাত্রীদের ভিড় ও চাপ রয়েছে। টানা 10 দিন পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে কর্মক্ষেত্রে রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ যাত্রীরা। ঠিক দৌলতদিয়া ঘাটে দুপুরের পর থেকে আমরা 0 পয়েন্টের যে মহাসড়কের 2 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে, এটি কিন্তু আমরা দেখেছি এবং আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে, এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী সহ সাধারণ যে চালক রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে প্রচণ্ড গরমের কারণে শিশু সহ যারা বয়স্করা রয়েছে তাদের দুর্ভোগটা একটু বেশি হচ্ছে। আমরা বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে ছোট বড় মিলে মোট 17টি ফেরি চলাচল করছে এবং এই 17টি ফেরি দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এবং অন্যদিকে লঞ্চঘাট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে মোট 20টি লঞ্চ চলাচল করছে এবং 20টি লঞ্চ দিয়েই যাত্রী পারাপার করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে এই মহাসড়কের যে 2 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। এতে ছোট যে গাড়ির সংখ্যা এবং বড় পরিবহন সব গাড়ি কিন্তু আটকা পড়েছে, যার কারণে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে সর্বশেষ। মোমেন, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জের চৌহালিতে নানা অনিয়মের কারণে মোটরসাইকেল চালকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শনিবার দিনব্যাপী উপজেলা বেবি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেসবিহীন কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে অর্থদণ্ড করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ও আনসার বাহিনীর সদস্যরা। পর্যটক বান্ধব পরিবেশে গড়ে তুলতে সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ এবং রেল যোগাযোগ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফায়জুল কবির খান। সকালে সিলেটের জাফলং এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তারা এই কথা জানান। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই এলাকা নিয়ে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। খনিজ সম্পদ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফায়জুল কবির খান বলেন, অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রাশার মেশিন দিয়ে ভাঙা হচ্ছে, যা অনিয়ম ও পরিবেশের জন্য হুমকি। এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই যে পাথর উত্তোলন করে এবং এই যে ক্রাশারগুলো, এগুলো তো সর্বনাশ করে। তো এই জন্য আমরা প্রথম কথা হচ্ছে যেটা যে আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত 3 ব্যক্তিকে 8 ঘন্টার মধ্যে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অপহৃত হলেন ওই এলাকার মোহাম্মদ হারুন এবং তার 2 ছেলে নোমান ও মাইম।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রের মুখে হারুন ও তার ২ ছেলেকে অপহরণ করে। ঘটনাটি সেনাবাহিনীকে জানানো হলে দিনব্যাপী অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়। সূত্র জানায়, অপহৃতদের একজনকে ৫ লাখ টাকা মুক্তিপণ এনে দেওয়ার জন্য পাঠায় সন্ত্রাসীরা। ফিরে আসা ওই ব্যক্তি বিষয়টি চন্দনা সেনাবাহিনীর ক্যাম্পে জানালে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধর নেতৃত্বে ৩৬ সদস্যের একটি দল অপারেশন শুরু করলে অপহরণকারীরা অপহৃত ২ জনকে রেখে পালিয়ে যায়। সেনাবাহিনী তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর সিআর আবরার। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, তরুণদের মেধা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে ২১শে পদকপ্রাপ্ত ৫ গুণীজন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া লায়ন আদর্শ কুমার বোরা ফাউন্ডেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সংগঠনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান উদ্বোধক ছিলেন সিটি মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন। আমরা বাংলাদেশ এটার একেবারে কোনো প্রচ্ছন্ন এখানে রেকগনিশন না, এবং সরাসরি রেকগনিশন এই সরকার মনে করে যেটা আমাদের দায়িত্ব এবং সেটাকে আমাদের সমৃদ্ধ করতে হবে। তাহলেই কত রকমের যে ঘটনা ঘটছে দেশের দেশের বিরুদ্ধে নানা রকমের আমরা জানি যে কনস্পিরেসি এগুলো চলছে, সেটাকে আমরা একক এবং ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করতে পারব। লালমনিরহাটের ২ উপজেলার তীর সীমান্ত দিয়ে আবারও ১২ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরের দিকে পাটিগ্রাম ও হাতিবান্ধা সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি স্থানীয়রা জানায়, হাতিবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে বিএসএফ ৩ জনকে পুশিন করলে আরও তারা বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে চলে আসে। সকালে গ্রামবাসী তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। অপরদিকে একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর বাধায় অপর ৩ জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফের। এদিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ভোরে অপর ৬ নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তবে পরবর্তীতে বিজিবি ও সীমান্তের লোকজন তাদেরকে আবারও সীমান্তের কাঁটাতারের বেড়ায় এপাশে ভারতীয় অংশে ফেরত পাঠিয়েছে। এই ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগড়ায় ৩ খালে ভাঙন, নদীর স্রোতে ভেঙে পড়েছে ব্রিজ, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষের। চট্টগ্রামের লোহাগড়া থেকে শাহজাদা মিনহাজের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগড়ার ডলু, হাতিয়া ও হাঙ্গর খালের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। আধুনগর ইউনিয়নের হাতিয়ার খালের পানির স্রোতে রোস্তমের পাড়া সড়ক ভাঙনের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দেখা দিয়েছে নতুন করে ভাঙন। বিভিন্ন সড়ক ভাঙার পাশাপাশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু সেতু। হাঙ্গর খালের পুরাতন ভাঙন সংস্কার না করায় বর্ষা মৌসুমে লোকালয়ে পানি ঢুকে বন্যার আশঙ্কাও করছেন স্থানীয়রা। নদীগর্ভে বসতঘর বিলীন হওয়ায় আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন এসব খালপাড়ের বাসিন্দারা। নদীর পানিতে রাস্তা ভেঙে যাওয়ার কারণে আমরা নিয়মিত স্কুলে যেতে পারতেছি না। এই রাস্তা দিয়া বিশেষ করে আউলিয়া মসজিদ, চুলুতি উচ্চ বিদ্যালয়, চুলুতি হাই স্কুল, চুলুতি মহিলা মাদ্রাসা, চুলুতি হাকিমিয়া কামিল মাদ্রাসা শত শত ছাত্রছাত্রী যাতায়াত। অন্যান্য স্থানীয় সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ধসে পড়েছে সোনাছড়ি সড়কের রাতার ছড়ার উপর সেতুটিও। সেতু ধসে যাওয়ায় দুপাশের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত এসব ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বর্ষার পানিতে আমাদের রাস্তাটা ভেঙে পড়েছে। যদি লোহাগাড়া প্রশাসন যদি আমাদের রাস্তাটা যদি ভালো করে দেয় তাহলে আমাদের জন্য খুবই উপকারী হবে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে, জানিয়েছে উপজেলা প্রশাসন। বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামত করা হবে বলেও জানানো হয়। আমরা ইতিমধ্যে আমাদের চেয়ারম্যানদেরকে নির্দেশনা দিয়েছি, তারা আমাদের ডিপ্রোগ্রাম রয়েছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত কি ধরনের ক্ষতি হয়েছে প্রত্যেকটা ইউনিয়নে সেই ডাটাটা আমরা কালেকশন করছি। আমরা এটা সরকারের নিকট প্রেরণ করে দিব। আশা করি আমরা এই ক্ষতিগ্রস্তদের তালিকা দেওয়ার পরে যে সহযোগিতা পাবো আমরা সেটা ডিস্ট্রিবিউট করে দিব। ইলিয়াস কমল, মাই টিভি।
ঝিনাইদহের সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে সদর হাসপাতালের সামনে এই কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচিতে সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, উপদেষ্টা কামরুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম সোহাগ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অপরিকল্পিতভাবে নদী কাটা আর বালু মাফিয়াদের লাগামহীন দৌরাত্মে ভাঙছে পদ্মার তীর, ফলে চরম ঝুঁকির মুখে পড়েছে মুন্সিগঞ্জের লোহজং সহ পদ্মা নদী তীরবর্তী এলাকার বহু মানুষ। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি ডক্টর আসাদুজ্জামান রিপন। শুক্রবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এখন মাত্র 10টা ইউনিয়ন আছে। এই যে নদী ভাঙে একটা তো প্রাকৃতিক কারণ আছে, অপরদিকে আপনার বালু দস্যু আছে, বালু মাফিয়া। এই বালু মাফিয়ারা নির্বিচারে যেভাবে নদী থেকে বালু কাটে পরিকল্পনাহীন ভাবে, তার ফলে আজকে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলা, পার্টিকুলারলি লোহজং উপজেলা ভাঙনের অন্যতম কারণ হচ্ছে অপরিকল্পিত বালু কাটা এবং বালু মাফিয়াদের দৌরাত্ম্য। এটার বিরুদ্ধে আমি আমার দলের তরফ থেকে আমরা কর্মসূচি নিয়েছি, প্রতিবাদ করেছি, প্রশাসনকে জানিয়ে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল বিকেলে দোহাকুলা ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে এই সভা হয়। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাস হোসেন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে লোহাগড়া উপজেলা পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম। লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফের সঞ্চালনায় বক্তৃতা রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান সহ জেলা উপজেলা পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। গাইবান্ধার সাদুল্লাপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ি শান্তলায় এই কর্মশালা হয়। কর্মশালা শেষে ১১ ইউনিয়ন থেকে প্রশিক্ষণে অংশ নেয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হাসান। বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার ময়নুল হাসান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম মণ্ডল ও কৃষিবিদ সামিউর রহমান সহ অন্যান্যরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেছেন, বিচার এবং সংস্কার এ দুটো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পর আসলে নির্বাচন হওয়া উচিত। তিনি বলেন, পটুয়াখালীর গলাচিপায় ডাকসুর সাবেক ভিপি নূর এবং তার নেতাকর্মীদের উপর যে হামলাটি হয়েছে সেটি আমাদের স্মরণ করিয়ে দেয় সংস্কারবিহীন বাংলাদেশে কী ধরনের নির্বাচন হবে। গতকাল বিকেলে জামালপুর পৌর এলাকায় বাইপাস সড়কের লাইট হাউস মোড় চন্দ্রায় জাতীয় নাগরিক পার্টি জামালপুর জেলা কার্যালয় শুভ উদ্বোধন করে সাংবাদিকদের কথা বলেন তিনি। পটুয়াখালীর গলাচিপায় ডাকসুর সাবেক ভিপি নূর এবং তার নেতাকর্মীদের উপর যে হামলাটি হয়েছে সেটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সংস্কারবিহীন বাংলাদেশে কি ধরনের নির্বাচন হবে এবং কি ধরনের রাজনৈতিক সম্প্রীতি হবে। তো আমরা মনে করি সংস্কার এবং বিচার এটি অবশ্যই আগে এবং এটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরে আসলে বাংলাদেশ ইলেকশন হওয়া উচিত।
বিশ্বের ইতিহাসে দেখা যায়নি যে কোনো স্বৈরাচার পালিয়ে গেলে আবার প্রত্যাবর্তন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ ও সদস্য ভারপ্রাপ্ত অঞ্চল পরিচালক ঢাকা উত্তর ডক্টর খলিলুর রহমান মাদানী। বিকেলে সাভারের পার্বতীনগর এলাকায় মামুন কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা জামাতের উদ্যোগে ঈদ পুনর্মিলনের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ঢাকা জেলা জামাতের আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এই সময় আরও বক্তব্য রাখেন নায়েবে আমির শাহিনুর ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন সহ জামাতে ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। যশোরের মনিরামপুরের কুলটিয়া ইউনিয়নে ডাঙ্গা মহিষদিয়া কালার মোড়ে ছাত্র শিবিরের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে জেলার মনিরামপুরের কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গাহাম মহিষদিয়া কালার মোড়ে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাতে ইসলামের কুলটিয়া ইউনিয়ন আমির মাওলানা বেলাল হোসেন। মনিরামপুর শাখার ছাত্র শিবিরের সভাপতি ফাহিম মুনতাসিম ফুয়াদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর জেলা সেক্রেটারি মিনারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী সহ অন্যান্যরা। ঝালকাঠির নলছিটি পৌরসভার প্রতীকী তরুণ জনপ্রতিনিধি নিয়ে জনসভা হয়েছে। আন্তর্জাতিক নন প্রফিট করো এর উদ্যোগে স্থানীয় সংগঠন তারুণের নলছিটি উপজেলা মিলনায়তনে এই প্রতীকী পরিষদের আয়োজনে একটি সভা হয়। এতে নলছিটি পৌর এলাকার 9টি ওয়ার্ডে 9 জন পুরুষ ও 3 জন নারী তরুণ প্রতীকী কাউন্সিলর হিসেবে তাদের ওয়ার্ডের বিভিন্ন সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরেন। প্রতীকী মেয়র হিসেবে মনোনীত হন মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। তিনি প্রত্যেক ওয়ার্ডের সমস্যা সম্ভাবনার কথা শুনে কি ধরনের সমাধান করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেন। মতলব উত্তরের বোরচর নতুন দিগন্ত সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়েছে। গতকাল বিকেলে উপজেলার চরকাশিম উচ্চ বিদ্যালয় মাঠে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালি। বোরচর নতুন দিগন্ত সংগঠনের সভাপতি সাগর আহমেদ মহিনের সভাপতিত্বে ও সদস্য শাকিল দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব গাজী মোহাম্মদ রুবল সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে সন্ত্রাস নয় শান্তি চাই, মাদক মুক্ত সমাজ চাই স্লোগানে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে শিক্ষক সমাজের বৈষম্য দূরীকরণ নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শিক্ষক সম্মেলন হয়েছে। সকালে সংগঠনটি সাতক্ষীরা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডক্টর এম কোরবান আলী। বিশেষ অতিথি ছিলেন তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষক ও বিশিষ্ট আলেম ডক্টর খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ রবিউল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ডক্টর মাওলানা শাহজাহান মাদানী। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে গোবিন্দগঞ্জ থানা মোড়ে নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার সাবেকগঞ্জ ফার্ম এলাকায় রংপুর ইপিজেড প্রতিষ্ঠার জন্য সরকারের পক্ষ থেকে যাবতীয় প্রশাসনিক কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় 2 লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বক্তারা অবিলম্বে ইপিজেড নির্মাণ কাজ শুরুর জোর দাবি জানান। পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মাহমুদ আরিফিনের প্রত্যাহার এবং দায়িত্ব গ্রহণ করে সকল কর্মকাণ্ডের সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা। দুপুরে শহরের ছোট চৌরাস্তা সংলগ্ন দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর ঘেরাও করে। জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ কমিটি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ফাহিম সহ কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার
আনেহলা ইউনিয়নের হায়াট কয়রা এলাকা থেকে নিষিদ্ধ ১৫০ পিস ট্যাপেন্টাল ট্যাবলেট সহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি টাঙ্গাইল জেলা কার্যালয় পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম হাটকয়রা এলাকায় অভিযান চালিয়ে আসামি জাহিদ হাসানের বাড়ি থেকে ১৫০ পিস নিষিদ্ধ জেলা নেশা জাতীয় ট্যাপেন্টাইল ট্যাবলেট উদ্ধার করে এবং উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে ঘাটাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা করা হয় এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়। ময়মনসিংহ প্রেস ক্লাবে মৌসুমী ৭টি ফল নিয়ে ফল উৎসব হয়েছে। গতকাল বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ময়মনসিংহ প্রেস ক্লাবের সভাপতি মফিদুল আলম। ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের উদ্যোগে প্রথমবার আয়োজিত ফল উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহসভাপতি অধ্যাপক আবুল কাশেম ও মোহাম্মদ নওয়াব আলী, সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুদ প্রধান, জেলা জামাতের আমির আব্দুল করিম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। দিনাজপুরের ফুলবাড়িতে মাইটিভির পক্ষে গরমে অতিষ্ঠ অসহায় মানুষের মাঝে পানি বিতরণ করা হয়েছে। শহরে গরমে অতিষ্ঠ অসহায় রিকশা ও ভ্যান চালকদের মাঝে জুস পানি বিতরণ করে মাইটিভির পক্ষে ফুলবাড়ির প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টো। এ সময় পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও যুবলীগের সদস্য নুরনবী বকুল উপস্থিত ছিলেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে অবরুদ্ধ করে পটুয়াখালীর ১০ মিনা গলাচিপা উপজেলায় বিভিন্ন স্পটে নেতাকর্মীদের ওপর হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে আজ দুপুর ১২টার দিকে জেলা শহরের পুরাথানা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় মিছিলটি একই স্থানে শেষ হলে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন এবং সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হকের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত মন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র শাহরিয়ার আক্তার হক ডন। এছাড়াও উপস্থিত ছিলেন খুরশিদ জাহান হক ক্যান্সার ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ.কে.এম. আজাদ এবং দিনাজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪০ পিস ইয়াবা সহ রাকিব নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতা লোক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পরিবারের বিরুদ্ধে পূর্বের রূপগঞ্জ থানায় মাদক মামলা রয়েছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ আব্দুল মতিন রহমতুল্লাহ এর স্মৃতিচারণ উপলক্ষে স্মরণ সভা হয়েছে। সকালে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্কনে আব্দুল মতিন রহমতুল্লাহ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল। অনুষ্ঠানে অধ্যক্ষ আল্লামা একরাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা হোসেন আহমেদ, অধ্যক্ষ রফিক আহমেদ, সহকারী অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম, অধ্যক্ষ ইনামুল হক। মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ আব্দুল হকের স্মরণে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বিকেলে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে হওয়া শোক সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ। আমলা সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ও সংগঠনের সভাপতি জামিল উদ্দিন আহমেদের সভাপতিত্বে শোক সভায় কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান সহ বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গাজীপুর মহানগরে বাংলাদেশের জামাতে ইসলামের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে সজ্জিত বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউনটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, এলাকা, ওয়ার্ড প্রদক্ষিণ করে। প্রায় ১,০০০ মোটরসাইকেল আরোহীর অংশগ্রহণে বিশাল এই শোভাযাত্রা রাজপথে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করে।
শরীয়তপুরের পালেরচর দড়িকান্দি আব্দুল গনি উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবুল হোসেন ফরাজি। আয়োজককারীরা জানান, ইতিমধ্যে এলাকায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং যুবক শ্রেণীর মাদক ছেড়ে খেলাধুলায় আকৃষ্ট হয়েছে। বক্তারা বলেন, এই ধরনের আয়োজন তারা আরও দেখতে চান এবং সারা দেশে এই ধরনের আয়োজন হলে মাদকের থাবা থেকে সবাই বেরিয়ে আসতে পারবে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজন করেছে, যাতে এলাকার মাদক মুক্ত হয়, যুবকরা যেন মাদক ছেড়ে খেলার দিকে ধাবিত হয়। মঞ্জুদুরি, উজ্জ্বল আকর সবার, এটা আমি সত্যি আনন্দিত এবং আমি সত্যি গর্বিত আমাদের ইউনিয়নে যে এই প্রথম আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্রদের সৌজন্যে যে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে আমাদের ফাইনাল খেলা চলছে। এটার মাধ্যমে আমরা এলাকা থেকে মাদক মুক্ত করতে চাই এবং মোবাইলের সাথে মাদকের সাথে তারা আসক্ত হয়ে পড়তেছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই উদ্যোগের মাধ্যমে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে যাক। আজকে ফাইনাল খেলা, আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইনাল। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই খেলা আমরা খেলতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছে। সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং সুস্থ শরীর গঠনে মাদারীপুরের কালকিনিতে ঈদুল আজহা উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় যুব সমাজের আয়োজনে কাশিমপুর বাজার মাঠে এই ফুটবল ম্যাচ হয়। খেলায় প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা জামাতি নেতা এবং কালকিনি পৌরসভা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এম হাসান জামাল খান। খেলায় কাশিমপুর জুনিয়র একাদশকে 0-1 গোলে হারিয়ে শিরোপা অর্জন করে কাশিমপুর সিনিয়র একাদশ।